এবার আমরা কিছু বিশেষ ম্যাট্রিক্স দেখব যেগুলোকে স্পেশাল ম্যাট্রিক্স বলে আমরা চিনি এবং এই ম্যাট্রিক্সগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব সেটার নাম হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা আসলে কেমন? সমঘাতী মানে কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার, যেটা আমরা সবাই জানি। তো সমঘাতীর বিষয়টা হচ্ছে কি এরকম যে এ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, আমি যদি তার উপর যে কোনো একটা পাওয়ার এন দেই, এনের মান 2, 3, 4, 5 যা খুশি হতে পারে, তবে আমি যদি আবার সেই ম্যাট্রিক্সটা ফিরে পাই তাহলে সেটাই হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এখন এখানে এন এর একটা শর্ত আছে, এন এর মানটা অবশ্যই 2 এর চেয়ে বড় বা 2 এর সমান হতে হবে, এর চেয়ে ছোট কিন্তু হতে হবে না, মানে এর চেয়ে ছোট হওয়া যাবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে এন এর মানটা অবশ্যই আমাদের ন্যাচারাল নাম্বার হতে হবে। দ্যাট মিনস নর্মালি ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে প্রকাশ করা হয়, এই নাম্বারটা হতে হবে কোনো অবাস্তব কোনো সংখ্যা যেন হওয়া না যায়। তাহলে আমরা বলতে পারি না যে সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসলে এ স্কোয়ার যদি করি তাহলে সেটা এ হবে, আবার আমি যদি সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ কিউ যদি করি সেটাও যদি এ হয় তাহলে অবশ্যই এ হচ্ছে আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এখন এই আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কি যদি আমাদের এ এবং বি দুইটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, ধরে নাও এ এবং বি এ দুটো হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, এবং এরা যদি একই সাথে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হয়, দ্যাট মিনস সমঘাতী ম্যাট্রিক্স যদি হয়, তাহলে আমাদের একটা শর্ত তারা মেনে চলবে, সেটা হচ্ছে এর সাথে আমি যদি বিকে গুণ করি তাহলে সেটা হবে এ, এবং আমি যদি বি এর সাথে এ কে যদি গুণ করি তাহলে সেটা হবে কি আমাদের বি। এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে, এবং তখন আমরা বলতে পারবো এ আর বি আসলেই সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তো যদি তোমরা এখন এই সমঘাতী ম্যাট্রিক্সটা ধরে থাকো তাহলে চলো আমরা এটার একটা এক্সাম্পল দেখে ফেলি। তাহলে সবার প্রথমে আমরা কি করতে পারি, এই সবগুলোকে মুছে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে এরকম, এবং আমরা দেখব এটা কি সত্যিকার অর্থে সমঘাতী ম্যাট্রিক্স কিনা। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বিভিন্ন পাওয়ার নিতে পারি এটার। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সটার নাম দিলে হচ্ছে ই, মানে আমার নামের প্রথম অক্ষর। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সটাকে আমি গুণ করব সেম ম্যাট্রিক্স দ্বারা। অর্থাৎ তুমি যদি ই ম্যাট্রিক্সকে সেম ম্যাট্রিক্স ই দিয়ে গুণ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি ইউ স্কোয়ার, এবং তুমি যদি আবার এটাকে আরও একবার গুণ করো ই দিয়ে তাহলে কি পাবে, এখানে ই কিউ পাবে। তাহলে আমরা প্রথম কাজটা করি, দুইটা ই গুণ করে দেখি যে আমরা সেম ম্যাট্রিক্সটা পাই কিনা, আর পেলে তো ভালো, না পেলে আমরা পরবর্তীতে আরও বেশি পরিমাণে ই দিয়ে এটাকে গুণ করব। তো আমি দুটো ই গুণ করছি, গুণ করার সিস্টেমটা আমরা জানি। প্রথমে পাশাপাশি দুটো ম্যাট্রিক্স বসাবো, হাফ হাফ, তারপর হচ্ছে এটাও সেম অর্ধেক করে, এবং পরবর্তীতে সেম ম্যাট্রিক্সটা আবার এখানে গুণ করে দেব, দ্যাট মিনস হাফ হাফ। আমাদের টার্গেট হচ্ছে কি যে এই দুটো ম্যাট্রিক্সের একটা পাওয়ার তৈরি করা, এবং দুটো ই যখন আমরা গুণ করেছি এর মানে কি, এর মানে হচ্ছে ইর উপর পাওয়ারটা 2 হয়ে গেছে। তো ম্যাট্রিক্সটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বীজগণিতের মতোই, তো সেক্ষেত্রে আমাদের ইর পাওয়ারটা অবশ্যই 2 হবে। এখন আমরা গুণটা করি, দেখি কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে তো ভালো। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট এই গুণফলটা যেন ই হিসেবে আসে। যদি ই হিসেবে আসে তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারবো আমাদের ই ছিল একটা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তো গুণ করার সিস্টেমটা কি বলেছিলাম, রো আর কলাম অনুসারে ধরতে। তো বাম থেকে ডান দিকে তুমি রো অনুসারে যাবা, আর উপর থেকে নিচের দিকে তুমি কলাম অনুসারে যাবা। তাহলে আমি দাগটা টানি। তো এখন দেখো তোমার এই হাফের সাথে এই হাফটা কি হবে, গুণ হবে, তাহলে 1/4 হবে। দুটো হাফ গুণ করলে কিন্তু 1/4 হয়। তারপরে সূত্রের প্লাস, এই হাফের সাথে এখন এই হাফটা গুণ হবে, তাহলে 1/4 হবে। সূত্রের থেকে প্লাস নিব, এটা একটা পার্ট গেল। তো এটা আমি কখন করেছি, যখন আমরা প্রথম রোয়ের সাথে প্রথম কলামটা এভাবে গুণ করেছি তখন। আবার এই প্রথম রোয়ের সাথে দ্বিতীয় কলামটা তুমি যখন গুণ করবা সেটা কিন্তু এই সাইডে বসবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে গুণের ক্ষেত্রে। তাহলে আমরা তাই করি। আমরা এখন কি করব, প্রথম রোয়ের সাথে দ্বিতীয় যে কলামটা আছে এটাকে গুণ করব। তাহলে প্রথম হাফের সাথে আমাদের এই হাফটা গুণ হবে, থাকবে হচ্ছে 1/4। আবার দ্বিতীয় হাফের সাথে এই দ্বিতীয় হাফটা গুণ হবে, মাঝখানে প্লাস হবে। তো দুইটা হাফ গুণ করলে হয় কত, 1/4। তাহলে আমাদের এতটুকু কমপ্লিট। তো আমাদের প্রথম রো এবং মানে প্রথম রো এর কাজটা শেষ প্রথম ম্যাট্রিক্সের। এবার আমরা দ্বিতীয় রো নিব। তাহলে দ্বিতীয় রো এর সাথে আমরা এখন প্রথম কলামটাকে গুণ করব। তাহলে প্রথমে কি পাবো, এই হাফের সাথে উপরের এই হাফটা হচ্ছে গুণ, আমি এগুলো কেটে দিই তাহলে বুঝতে পারবে তোমরা। এই হাফটা হচ্ছে গুণ, তাহলে পাবো কত, 1/4। তারপরে সূত্রের প্লাস, তারপরে এই দ্বিতীয় হাফের সাথে এই দ্বিতীয় হাফটা গুণ, তাহলে পাবো কত, 1/4, এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম।
তারপর আমরা দ্বিতীয় রোয়ের সাথে আমাদের এই দ্বিতীয় কলামটাকে গুণ করব। তাই করি আমরা। তাহলে আমরা প্রথম হাফটা পাচ্ছি, প্রথম হাফের সাথে এই হাফটা গুণ করলে হবে 1/4 সূত্রের প্লাস, দ্বিতীয় হাফের সাথে এই দ্বিতীয় হাফটা গুণ করব, পাবো কত 1/4। তাহলে আমাদের গুণ করা কি কমপ্লিট, এবং গুণ করা যেহেতু কমপ্লিট তার মানে আমরা এখন ম্যাট্রিক্সের গুণফল পাচ্ছি। এবং আমরা একটু হিসাব করে দেখি তো এই গুণফলটার মান কি আসে। আমার মনে হয় এই গুণফলটা সঠিক আসবে। 1/4 যদি যোগ করি 1/2 হয়, সবগুলোতেই কিন্তু 1/2 হয়। তাহলে খেয়াল করে দেখো তো আমাদের কিন্তু মোটামুটি এর মানটা চলে এসেছে। তার মানে আমাদের বেশি দূর আগাতে হয়নি, বা আমাদের 3 বা 4 বার করে কে গুণ করা লাগেনি। জাস্ট দ্বিতীয়বার গুণ করাতে আমরা সেই টাকে ব্যাক করতে পেরেছি। তার মানে এখানে কি বুঝলাম আমরা বুঝলাম যদি কখনো একটা ম্যাট্রিক্স হয় তাহলে ওকে যদি বর্গ করি তাহলে আমরা সেই টাকে পাচ্ছি। তাহলে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর যে মানটা সেটা কিন্তু 2। আর আমি আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের একটা শর্ত দিয়েছিলাম, মনে আছে? এর মানটা মিনিমাম 2 হতে হবে অথবা 2 এর চেয়ে বড় হতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে 2 এর চেয়ে বড় মানে কি? বড় মানে ইনফিনিটি। তার মানে তুমি চাইলে এর মানটা ইনফিনিটি পর্যন্ত নিয়েও দেখতে পারো। অর্থাৎ এমনও কিছু ম্যাট্রিক্স আছে যাদেরকে আমি যদি ইনফিনিটি বার গুণ করি বা তাদের পাওয়ারটা যদি ইনফিনিটি রাখি তারপরে কিন্তু সেই ম্যাট্রিক্সটা আমরা ব্যাক করতে পারি। তো এটা ছিল আমাদের সমঘাতী ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল। এরপরে আমরা অনেকটা একই রকম ম্যাট্রিক্স দেখব, যেটা হচ্ছে অভেদঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স, এবং এটার ইংলিশ নাম হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা আসলে কীভাবে কাজ করে চলো দেখি এটা। যদি আমরা একটা ম্যাট্রিক্সের কথা ধরে নিই, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে পি। আচ্ছা, পি দিয়ে কিন্তু আবার কারণ আমার ক্ষুদ্র বোঝায় না, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, পি আমি এমনি ধরলাম। তো পি হচ্ছে একটা ম্যাট্রিক্স, তুমি ধরে নাও। এখন তুমি পি ম্যাট্রিক্সটাকে বর্গ করেছো। বর্গ করার পর হঠাৎ করে তুমি দেখতে পেলে কি তোমার আই ম্যাট্রিক্সটা চলে এসেছে। আই মানে কি? আই ছিল আমাদের একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তো তাই যদি হয় তাহলে তুমি বুঝবে যে তোমার পি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অভেদঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। কি বিদঘুটে নাম, এটা উচ্চারণ করতে হচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো ইনভলিউটরি ম্যাট্রিক্সটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা। তো এটার মধ্যে আর তেমন কোনো রাজনীতির কিছু নাই। দ্যাট মিনস তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করো, বর্গ করার পর যদি তোমার এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে তাহলে সেটাই হচ্ছে কি অভেদঘাতী ম্যাট্রিক্স। তো এখন এই ম্যাট্রিক্সটার ক্রম কেমন হতে পারে? যেমন পি যদি একটা ম্যাট্রিক্স হয়, কথার কথা আমরা এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আইয়ের কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, তাই না? কেমন বৈশিষ্ট্য ছিল? ওর ডায়াগোনাল বা কর্ণ বরাবর 1 থাকতো। তো 2x2 ম্যাট্রিক্সের জন্য আমরা 2টা 1 পেতাম, 3x3 ম্যাট্রিক্সের জন্য আমরা 3টা 1 এভাবে কর্ণ বরাবর পেতাম। তার মানে একটা বিষয় ক্লিয়ার না, আই ম্যাট্রিক্সটা আসলে বর্গ ম্যাট্রিক্স, এটা আমরা অলরেডি পড়েছি। তার মানে আমি যখন দুইটা ম্যাট্রিক্সকে মানে বর্গ করবো একটা ম্যাট্রিক্সকে, অর্থাৎ বর্গ করা মানে কি আমরা সেম ম্যাট্রিক্স দ্বারা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করবো আর কি, তখন কি হবে? তখন কিন্তু আমাদের গুণফলটাই আই হিসাবে কাজ করবে। তাহলে এটা কনফার্ম, আমাদের পি ম্যাট্রিক্স যেটা, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটা ইনভলিউটরি ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। উইদাউট এনি বর্গ ম্যাট্রিক্স তুমি কখনোই ইনভলিউটরি ম্যাট্রিক্স পাবে না বা অভেদঘাতী ম্যাট্রিক্সকে পাবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো পিকে গুণ করলে যেহেতু বর্গ আকারে হচ্ছে, তার মানে এদের ক্রম কিন্তু n হিসেবে থাকতে পারে। তো এদের ক্রমটা আসলে 2x2 হতে পারে, 3x3 হতে পারে, তারপর হচ্ছে 4x4 হতে পারে। তার মানে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে এবং তার ক্রমের মধ্যে রো এবং কলামের সংখ্যাটা সমান হবে। দ্যাট মিনস সারি এবং স্তম্ভের সংখ্যাটা অবশ্যই সমান হবে, তা না হলে কিন্তু সে ইনভলিউটরি ম্যাট্রিক্স হতে পারবে না। তো চলো আমরা এটার একটা এক্সাম্পল দেখে ফেলি। আমরা এখানে এই নামক একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এবং এই ম্যাট্রিক্সটার মধ্যে আমরা যদি এটাকে বর্গ করি দেখি এটার অ্যান্সারটা কি আসে। তো তুমি দেখো এটা একটা ম্যাট্রিক্স এবং এটা তুমি অলরেডি দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সটার চেহারা পুরোপুরি আই ম্যাট্রিক্সের মতো। দ্যাট মিনস I2 এর মতো। I2 মানে হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স উইথ 2x2 অর্ডার। তার মানে 2x2 ক্রম জোড় বা ক্রম বিশিষ্ট একটা ম্যাট্রিক্সটাই আমরা এখানে লিখেছি এ হিসেবে। তো সমস্যা নাই, আমি এখানে জাস্ট নাম দিলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে এমন দেখতে। এখন আমরা কি করব? এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বর্গ করে দেখব যে আমি সত্যিকার অর্থে আই পাই কিনা। যদিও এটা আই আমি ধরে নিলাম না, আসলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আই ম্যাট্রিক্স, তারপর আমি ধরে নিলাম এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তো এখন আমি যদি এ স্কোয়ার করতে চাই এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুইটা এ গুণ করতে হবে। প্রথমে এটা হচ্ছে কেমন 1 0
0 1 তারপরে আরেকটা এ সেটাও সেম 1 0 0 1 তো এখন গুণের নিয়মটা কি আগের নিয়মে ছিল রো আর কলাম গুণ করতে হয় তো আমি একটু রেড কালারে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিই গুণ করার সিস্টেম হচ্ছে আমরা প্রথম রো নিব তারপর হচ্ছে প্রথম কলাম নিব প্রথম রো এর 1 এর সাথে প্রথম কলামের 1 গুণ তাহলে 1ই হবে প্লাস হচ্ছে এই 0 এর সাথে এই 0 গুণ তার মানে 0 হবে তাহলে প্রথম রো প্রথম কলামের কাজ শেষ তারপরে প্রথম রো দ্বিতীয় কলাম তাহলে প্রথম রো দ্বিতীয় কলামটা যদি দেখাই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম তাহলে এই 1 এর সাথে এই 0টা গুণ করলে হবে 0 আর এখানে 0 এর সাথে এই 1টা গুণ করলে হবে 0 এবং মাঝখানে বসবে প্লাস তাহলে প্রথম রো দ্বিতীয় কলাম কমপ্লিট এবার আমরা দ্বিতীয় রো দেখি 2 নম্বর রো এবং প্রথম কলাম তাহলে এই 0 এর সাথে 1টা গুণ করব হবে আমাদের 0 তারপর হচ্ছে সূত্র থেকে প্লাস 1 এর সাথে এই 0 গুণ করব পাবো হচ্ছে 0 এবং আমাদের প্রথম রো মানে প্রথম রো না এটা হচ্ছে দ্বিতীয় রো আর প্রথম কলামটা কমপ্লিট হবে এবার আমরা দ্বিতীয় রো এবং দ্বিতীয় কলামটা গুণ করি তাহলে এই 0 এর সাথে 0 গুণ যাবে হবে হচ্ছে 0 1 এর সাথে 1 গুণ যাবে প্লাস হবে হচ্ছে 1 তো আমাদের ফাইনালি গুণ করা কিন্তু কমপ্লিট এবং তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে গুণফলটা তুমি এখানে পাবে সেটা কিন্তু আলটিমেটলি আই হিসেবেই কাজ করবে তার মানে এটা 1 থাকবে এটা 0 থাকবে এটা 0 থাকবে এটা হচ্ছে 1 থাকবে তো আমরা এখানে খুব সহজ একটা এক্সাম্পল দিয়েছি দ্যাট মিন্স আমরা এ ম্যাট্রিক্সটাকেই আসলে আই হিসেবে ধরেছি এখানে বা আই ম্যাট্রিক্সটাকে এ হিসেবে ধরেছি এবং আমি দেখতে পাচ্ছি যা এসেছে সেটা হচ্ছে আই তার মানে আমি যখন এ স্কোয়ার করছি বা এ এমন একটা ম্যাট্রিক্স যাকে আমি বর্গ করছি বর্গ করলে আমি দেখতে পাচ্ছি আই চলে আসছে তো এটা যে শুধুমাত্র একটা এক্সাম্পল তা না এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলোকে তুমি বর্গ করলে সরাসরি আই ম্যাট্রিক্স পেয়ে যাবে তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের পরিচয় হচ্ছে এটা একটা ইনভলিউটরি ম্যাট্রিক্স তারপর যেটা দেখব আরও একটি স্পেশাল ম্যাট্রিক্স দেখব সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীল পয়েন্ট ম্যাট্রিক্স তো নীল পটেন্ট ম্যাট্রিক্স নট নীলা পয়েন্ট ম্যাট্রিক্স তো নীল পটেন্ট ম্যাট্রিক্সটা আসলে কেমন ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে তুমি যদি যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নাও ই তো এই ম্যাট্রিক্সের যে কোনো একটা পাওয়ার হতে পারে সেটা অনেক কিছু হতে পারে 2 3 4 5 6 তো আমি ধরে নিলাম পি হচ্ছে আমাদের একটা পাওয়ার এবং এই পাওয়ারের জন্য আমি ম্যাট্রিক্সটাকে এমন একটা ম্যাট্রিক্স হিসেবে পেলাম যে সেটা নাল ম্যাট্রিক্স হয়ে গেল নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে কি তোমরা সবাই চিনো নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স তার মানে যে ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটা উপাদান শূন্য থাকে সেটাই নাল ম্যাট্রিক্স তো এই ভুলটা করা যাবে না নাল ম্যাট্রিক্স মানে যে রো নেই কলাম নাই এরকম কিছু না কিন্তু কেননা যদি কোনো ম্যাট্রিক্সের রো না থাকে কলাম না থাকে তাহলে সেটা ম্যাট্রিক্সই হবে না ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই রো কলাম থাকবে আর নাল ম্যাট্রিক্স হচ্ছে কি রো কলাম থাকবে বাট প্রত্যেকটা এলিমেন্টের মানটা শূন্য থাকবে তো এখন ই টু দি পাওয়ার পি মানে হচ্ছে পি এর মান যা খুশি হতে পারে পি এর মান আমি বলবো কত থেকে শুরু করবে তোমরা পি এর মান শুরু করবে তোমরা হচ্ছে 2 থেকে দ্যাট মিনস 2 3 4 এরকম চলতে থাকবে মানে অনেকটা এরকম পি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 3 4 5 তো এগুলো না লিখলে তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে পি এর মানটা মিনিমাম 2 হবে বা 2 এর চেয়ে বড় হবে তো তাই যদি হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স তো এখন এই শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা শর্ত প্রযোজ্য সেটা হচ্ছে এই যে পি এর মান এটা কিন্তু যে কোনো হতে পারে দ্যাট মিনস এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ই এর উপর আমি যে কোনো পাওয়ার দিলেই তার মানটা নাল ম্যাট্রিক্সের মতো হবে অর্থাৎ আমি যদি বলি ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ এর উপর পাওয়ার দিলাম হচ্ছে 2 তার মানে আমি দুইবার একে গুণ করব গুণ করার পর আমি যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা আসলে নাল ম্যাট্রিক্স হলো না তার মানে এ স্কোয়ার নট ইকুয়াল নাল ম্যাট্রিক্স ভালো কথা হলো না একটা ভালো ম্যাট্রিক্স এসেছে সেখান থেকে আমি 3বার এটাকে গুণ করলাম তার মানে এ কিউ পেলাম আমরা এবং এ কিউটাও দেখলাম যে নাল ম্যাট্রিক্স হলো না তারপরও ভালো কথা সমস্যা নেই আমি 4বার পরপর একে গুণ করলাম এবার আমি কোনো নাল ম্যাট্রিক্স পেলাম না আমি স্বাভাবিক একটা ম্যাট্রিক্স পেলাম বাট হঠাৎ করে আমি দেখলাম 5বার যদি এ গুণ করি সেটা হুট করে একটা নাল ম্যাট্রিক্সের মতো হয়ে গেল তখন কি আমি এটাকে নীল পয়েন্টেন্ট ম্যাট্রিক্স বলতে পারবো অবশ্যই পারবো কেন কারণ এই পি এর মানটা কিন্তু ফিক্সড না পি এর মান যা খুশি হতে পারে 2 এর চেয়ে বেশি বা 2 এর সমানও হতে পারে বা যা খুশি হতে পারে তার মানে নীল পয়েন্টেন্ট ম্যাট্রিক্সের মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সের
মধ্যে যে কোনো একটা পাওয়ার অ্যাপ্লাই করলে সে ম্যাট্রিক্সটার মান নাল ম্যাট্রিক্সের মতো বা শূন্য ম্যাট্রিক্সের মতো হয়ে যায়, সেটাই হচ্ছে কি আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স। এবং নীলপটেন্ট ম্যাট্রিক্সের মধ্যে একটা ছোট্ট বৈশিষ্ট্য দেওয়া থাকে বিভিন্ন বইতে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সকে বেসিক্যালি ও দিয়ে প্রকাশ করা হয়, তো এটা কিন্তু জিরো না, এটা হচ্ছে ও। এবং এটা যদি হয়, এবং আরেকটা বৈশিষ্ট্য দেওয়া থাকে p-1 ইজ নট ইকুয়াল টু ও, তবে সেটা নীলপটেন্ট ম্যাট্রিক্স হবে। এর মানে হচ্ছে কি p এর একটা নির্দিষ্ট মানের জন্য সে নাল ম্যাট্রিক্স প্রদর্শন করবে, কিন্তু p এর মান যদি কমাই, মিনিমাম 1 যদি কমাই, তাহলে সে আর নাল ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে না, সে অন্য কোনো স্বাভাবিক ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে। যেমন একটা ভালো উদাহরণ দিই, ধরা যাক আমি এটাকে আরেকটু বাড়ালাম, a⁶ বানালাম, এবং আমি দেখলাম এটা আর নাল ম্যাট্রিক্স হচ্ছে না। তার মানে কি বুঝলাম, a⁶ যেটা, এটা নাল ম্যাট্রিক্স না, a⁴ যেটা, এটাও কিন্তু নাল ম্যাট্রিক্স না, বাট a⁵ কিন্তু নাল ম্যাট্রিক্স। তাহলে আমি বলতে পারি না এই ঘটনার জন্য p এর মানটা হচ্ছে কি 5। p এর মানটা যদি 5 হয়, তাহলে এই ঘটনার জন্য আমি দেখতে পাচ্ছি এর উপর যে পাওয়ারটা আছে সেটা কিন্তু p হিসেবে নেই, এখানে যে পাওয়ারটা আছে সেটা আসলে p-1 হিসেবে আছে। খেয়াল করে দেখো, 4 মানে কি p-1, আর এখানে 5 মানে কি p। তার মানে 5 থেকে 1 কাটা দিলে কি পাবো, 4 পাবো। তাই আমি বলতে পারি p-1 যখন আমি এই ম্যাট্রিক্সের উপর পাওয়ারটা দিব, তখন সেটা কিন্তু নাল ম্যাট্রিক্স হচ্ছে না, যেটা আমাদের এই সত্যটাকে নির্দেশ করে। আবার যখন আমি এক্সাক্ট p এর মান 5 দিব, তখন দেখতে পাচ্ছি সেটা নাল ম্যাট্রিক্স হচ্ছে। তার মানে এটা কিন্তু আমাদের এই প্রথম সত্যটাকে স্যাটিসফাই করে। তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্সের এই দুটো কন্ডিশন আসলে ব্যবহার করা হয়। আমি বিভিন্ন বইতে দেখছি, ইন্টারন্যাশনাল অনেকগুলো বইতে দেখেছি যে এই দুটো শর্ত তারা দিয়েছে, যে p হচ্ছে এমন একটা মান যে মানটার একটা নাম আছে, খুব সুন্দর একটা নাম আছে, এবং এটাকে বলা হয় ইন্ডেক্স অফ নীলপটেন্সি। তো আমি যদি নামটা একটু লিখি, p হচ্ছে এমন একটা মান বা এমন একটা ঘাতের মান বা এমন একটা পাওয়ারের মান, যেটা কোনো একটা ম্যাট্রিক্সের উপর বসলে ওই ম্যাট্রিক্সটাকে নাল ম্যাট্রিক্স বানিয়ে ফেলে, এবং সেই ম্যাট্রিক্সটা হয়ে যায় শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে p এটার মান, এটার নাম হচ্ছে ইন্ডেক্স অফ নীলপটেন্সি, এই নামে সে পরিচিত। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স তো আমরা দেখলাম, এবং আরেকটা বিষয় হচ্ছে কি p এর যে মানটা, এটা কখনো নেগেটিভ হতে পারবে না, এই ভুল কখনো করা যাবে না। দ্যাট মিনস p এর মান অল টাইম 2 এর চেয়ে বড় বা 2 এর সমান হবে, এবং একই সাথে সে কিন্তু পজিটিভ হবে। p কখনোই নেগেটিভ হবে না, সে সবসময় পজিটিভ মান নিয়ে থাকবে। তো এবার একটা এক্সাম্পল দেখে ফেলি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্সের। খেয়াল করে দেখো, আমাদের এখানে এই একটা ম্যাট্রিক্স দেওয়া, তো এই ম্যাট্রিক্সটা আমরা চেক করে দেখব যে কতটুকু ঘাতে গেলে তার মানটা শূন্য হবে। তার মানে আমরা এখানে ট্রাই করব ইন্ডেক্স অফ নীলপটেন্সি বের করার জন্য। তাই যদি করতে হয়, তাহলে আমরা এই জিনিসগুলো মুছে ফেলি। এবার আমরা একটু দেখি যে আমরা প্রথমে বর্গ করব, বর্গ করে দেখব কি আসে মান। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট এরকম বিভিন্ন রকম পাওয়ার চেঞ্জ করে এই টোটালটাকে নাল ম্যাট্রিক্স বানানো। আর নাল ম্যাট্রিক্স বানালে কি হবে, 4টা শূন্য চলে আসবে, যেহেতু এ হচ্ছে 2x2 ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স, তাই নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে 4টা শূন্য এভাবে আসবে। আমাদের টার্গেট হচ্ছে এটা বানানো। তো আমরা দেখি কীভাবে বানানো যায়। আমি যদি a স্কোয়ার করি, তাহলে আমরা এখানে 0 0 1 0 পাবো, আর এখানে পাবো হচ্ছে 0 0 1 0। তো আমি সরাসরি গুণ করছি, যেহেতু তোমরা অলরেডি গুণের বিষয়টা জানো। তো রো আর কলাম, তো এটার সাথে প্রথমে এটা গুণ হবে 0, এটার সাথে 1 গুণ হবে 0, তাহলে প্রথমটা 0 পাচ্ছি। তারপরে আবার এটার সাথে এটা গুণ হবে, এই পাশে হবে 0, এইটার সাথে এইটা গুণ হবে, এই পাশে হচ্ছে 0। তাহলে আমরা মোটামুটি প্রথম রো এর কাজটা সেরে পেরেছি। তারপর দ্বিতীয় রো এর 1 আর এখানের কাজ 0 0 হয়, দ্বিতীয় রো এর 0 আর এখানকার 1, এটাও 0 হয়। বাহ, ভালোই তো। আর এখানে দ্বিতীয় রো এর 1 আর এখানকার 0, তো 0 হবে, আর দ্বিতীয় রো এর 0 এখানকার 0 প্লাস 0 হবে। আই থিঙ্ক আমাদের কষ্ট করা লাগেনি, আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা একটা নাল ম্যাট্রিক্স পেয়ে গেছি। আমি জাস্ট সিম্পলি গুণ করেছি। গুণ করার সিস্টেমটা কী ছিল মনে আছে তোমাদের, যে আমরা বাম থেকে ডান দিকে রো বরাবর যেতাম এবং উপর থেকে নিচের দিকে কলাম বরাবর যেতাম। তাই যদি হয়, তাহলে আমাদের এখানে ফাইনালি যে ম্যাট্রিক্সটা এসেছে সবগুলোই কি 0 এসেছে। তার মানে 4টা যে উপাদান দেখতে পাচ্ছি সবগুলোই 0। তাই বলা যায় a স্কোয়ার হচ্ছে কি একটা নাল ম্যাট্রিক্স। তাহলে a স্কোয়ার যেহেতু নাল ম্যাট্রিক্স, তাহলে আমি বলতে পারি না p এর মানটা কত। এখানে p এর মানটা হচ্ছে অবশ্যই 2, এবং pটাকে কি বলা হতো,
পিটাকে বলা হতো ইন্ডেক্স অফ নীলপটেন্সি। তাহলে ইন্ডেক্স অফ নীলপটেন্সি হচ্ছে কি 2। তাহলে আমাদের ওই শর্তটা কিন্তু এখন কাজে লাগছে। কীরকম শর্ত ছিল যে এ টু দি পাওয়ার পি একটা নাল ম্যাট্রিক্স হবে, বাট এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কখনোই নাল ম্যাট্রিক্স হবে না। এই শর্তটা যদি মেনটেন করে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে সে হচ্ছে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমরা দেখতে পাচ্ছি এখানে পি এর মানটা হচ্ছে 2, বাট আমি যখন পি মাইনাস 1 করবো তখন সেটার মান কত হবে? 1 হবে। 1 মানে কি? এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1 মানে কি এ। আর তুমি দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সটা কিন্তু নাল ম্যাট্রিক্স নয়, কারণ এখানে একটা উপাদান কিন্তু 1 আছে। তাই আমরা বলতে পারি এই এ ম্যাট্রিক্সটা অবশ্যই একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হিসেবে কাজ করছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আরও একটি স্পেশাল ক্যাটাগরি ম্যাট্রিক্স, যেটা অনেকটা সমঘাতী ম্যাট্রিক্সের মতো, যেটা হচ্ছে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। তো এই পিরিয়ডিক ম্যাট্রিক্সটা আসলে কেমন, চলো আমরা একটু দেখে ফেলি। পিরিয়ড কথাটা মানে হচ্ছে কি, যেটা বারবার পুনরাবৃত্তি ঘটে বা যেটার বারবার রিপিটেশন হয়, তাই না? তো পিরিয়ডিক ম্যাট্রিক্সটা অনেকটা এমন যে যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়ে থাকে এ এবং আচ্ছা আমি এখানে এ লিখি, আমার নাম লেখার দরকার নেই। তো এই ম্যাট্রিক্সটার উপরে আমি যদি একটা পাওয়ার দিই, কথার কথা কে হচ্ছে একটা পাওয়ার, এবং ওই পাওয়ারের সাথে আমি যদি 1 যোগ করি, 1 মানে হচ্ছে কি পাওয়ারের সাথে সিম্পলি 1 যোগ করা, অর্থাৎ 2 এর সাথে যেমন 1 যোগ করলে 3 হয়, অনেকটা সেরকম করার পর আমি যদি দেখি আমি সেম ম্যাট্রিক্সটা আবার ব্যাক করতে পেরেছি বা সেম ম্যাট্রিক্সটা পেয়েছি, তখন এই এ ম্যাট্রিক্সটাকে পিরিয়ডিক ম্যাট্রিক্স বলা হবে। তো এখানে কে এর বৈশিষ্ট্যটা আসলে কি? কে আসলে একটা ইন্টিজার বা একটা পজিটিভ সংখ্যা হিসেবে কাজ করে, এবং কে এর একটা পরিচয় হচ্ছে এটাকে মৌলিক পর্যায় বলে। তো আমি যদি একটু লিখি, যদি আমার লেখা ভালো না, এটাকে বলা হয় মৌলিক পর্যায়। তাহলে এই মৌলিক পর্যায়টা হচ্ছে পিরিয়ডিক ম্যাট্রিক্সের জন্য কে হিসেবে কাজ করবে, এবং কোন একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি কে প্লাস 1টাকে পাওয়ার হিসেবে রাখি, তাহলে ওই ম্যাট্রিক্সটা যদি আবার ব্যাক করি বা পেয়ে যাই, তাহলে সেটাই হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। এবং এই পিরিয়ডিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কে এর মানটা কখনো 1 হয়ে যায়, তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে তুমি যদি কখনো এখানে কে এর মানটা 1 বসাও, 1 বসানোর পর যদি তুমি দেখতে পাও এখানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এসেছে, দ্যাট মিনস 1 বসালে কি হবে? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ চলে আসবে। তখন তুমি এটাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবে। তো যাই হোক, আমরা এখানে কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পল বলতে হচ্ছে সিম্পল একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে বি, একে বাদ দিয়ে এখন আমি বি এর কাছে গেলাম। তো এই বি ম্যাট্রিক্সটা অনেকটা এরকম, যদি আমি একটু চিন্তা করে বলি, কস থিতা থাকবে, তারপর হচ্ছে সাইন থিতা থাকবে এই পাশে, তারপর এই জায়গাটাতে আবার মাইনাস সাইন থিতা থাকবে, এবং এই জায়গাটাতে আবার কস থিতা থাকবে। তো এটা হচ্ছে তোমাদের কাজ, আমি তোমাদেরকে করতে বলবো এই কাজটা। সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা নিয়ে আমি যদি কাজ করি, আমরা এই ম্যাট্রিক্সের বারবার পাওয়ার বের করব। দ্যাট মিনস আমি বি ম্যাট্রিক্সটাকে বারবার গুণ করব সেম বি ম্যাট্রিক্স দিয়ে। কীভাবে গুণ করবো একটু বলি। তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে প্রথমে গুণ করো বি এর সাথে বি, তাহলে দেখতে পাবে সেক্ষেত্রে কখনোই বি আসবে না। মানে এটা আমি করেছিলাম, এই জন্য তোমাদেরকে বলেছি, এটা তোমাদের কাছে তোমরা করবে। তারপরে তোমরা আরও একবার এটার সাথে বি গুণ করবে, গুণফলের সাথে, দেখবে এখানে কিন্তু বি ম্যাট্রিক্সটা আসছে না। তোমরা ফাইনালি আরও একবার বি গুণ করবে, দেখবে ওই সময়টাতে তোমাদের এখানে বি চলে এসেছে। এখন আচ্ছা বি চলে আসেনি, আমি যদি বলি আমরা যদি 5 বার এটাকে গুণ করি পরপর, তখন আমরা এই পাশে বি পাবো। দ্যাট মিনস এটা আমরা আমি করেছিলাম কোনো একটা সময়, তো আমার এই এক্সাম্পলটা মনে হলো, তাই আমরা এখানে লিখলাম, আমি এখানে লিখেছি। তো তুমি যদি পরপর 5টা এরকম বিকে গুণ করো, সেম ম্যাট্রিক্সটা যদি 5 বার গুণ করো, ফাইনালি দেখতে পাবে তোমার বিটা কিন্তু ব্যাক করে এসেছে বা বিটা ফিরে এসেছে। তাহলে আমি বলতে পারি না এখানে আসলে বি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু বি হয়েছে, যা অনেকটা সমঘাতী ম্যাট্রিক্সের মতো কাজ করে। বাট এক্ষেত্রে যদি তুমি বলতে চাও যে বি ম্যাট্রিক্সটা পর্যায়ভিত্তিক, তাহলে কিভাবে বলবে? তুমি বলবে বি টু দি পাওয়ার 4 + 1 ইজ ইকুয়াল টু বি হয়েছে। যেহেতু বি টু দি পাওয়ার 4 + 1 বি হয়েছে, তার মানে অবশ্যই বি ম্যাট্রিক্সটাকে একটা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স। একই সাথে তুমি কিন্তু এখানে একটা কে এর মান পাচ্ছ, এবং কে এর মানটা কত? অবশ্যই কে পাচ্ছ এখানে 4। তাহলে 4 হচ্ছে কি আমাদের এই ম্যাট্রিক্সের জন্য মৌলিক পর্যায়। তাই কোনো একটা পিরিয়ডিক ম্যাট্রিক্সের মৌলিক পর্যায় যদি বের করতে বলে, তুমি হিসাব করে দেখবা যে কততম পাওয়ারের জন্য তুমি সেম ম্যাট্রিক্সটাকে আবার ফিরে পাচ্ছ, এবং যে পাওয়ারের জন্য তুমি সেম ম্যাট্রিক্সটা ফিরে পেয়েছো, ওই পাওয়ার থেকে যদি তুমি 1 বাদ দাও, কারণ আমরা সূত্রে দেখতে পাচ্ছি কে + 1 ছিল, তার মানে কেটাকে পেতে হলে তোমাকে
এক্স এর যে পাওয়ারটা পেয়েছো তার থেকে 1 বাদ দিতে হবে, তখন তুমি মৌলিক পর্যায়ে পেয়ে যাবে কে এর মান। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্সের কে এর মান। আর এটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে, করে তোমরা মিলিয়ে দেখবে যে b⁵ বা 5টা বি পরপর গুণ করার পর আমরা এই বিটাকে প্যাক করব, মানে ফেরত পাবো। কিভাবে গুণ করবে? খুব সোজা। প্রথমে এই দুইটা গুণ করবে, এই দুটার যে গুণফল আসবে তার সাথে তৃতীয়টা গুণ করবে, তিনটার গুণফল যে আসবে তার সাথে চতুর্থটা গুণ করবে, এভাবে গুণ করতে থাকবে। একটা সময় তুমি বি পেয়ে যাবে। তারপর একটা স্পেশাল ক্যাটাগরি ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আসলে দেখতে কেমন? এই ম্যাট্রিক্সটা শেখার জন্য আমরা একটা ছোট্ট বিষয় শিখবো, যেটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত শিখবো। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ জিনিসটা হচ্ছে কি? বিম্ব। আমি যদি বলি বাংলাতে এটাকে বিম্ব বলে। তার মানে একটা ম্যাট্রিক্স যদি তুমি ধরে নাও এবং সেই ম্যাট্রিক্সটার রোকে যদি কলামে কনভার্ট করো এবং কলামকে যদি রোতে কনভার্ট করো, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। মানে খুব সহজ কথা, যে একটা ম্যাট্রিক্স যদি আমি দেখাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত পড়বো। এখন জাস্ট একটা ছোট্ট ধারণা নিয়ে রাখো যে লম্বিক ম্যাট্রিক্স পড়তে হলে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা ধারণা থাকতে হবে। তো তুমি ধরো এ বি হচ্ছে তোমার একটা রো, সিডি হচ্ছে তোমার আরেকটা রো। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি বের করতে চাও এই ম্যাট্রিক্সের, সেটাকে এটি হিসেবে লেখা হয় এবং এখানে করা হয় কি, প্রথম রোটাকে তুমি প্রথম কলামে কনভার্ট করবা। প্রথম রোতে ছিল আমাদের এ বি, এটা এখন প্রথম কলামে চলে আসবে। আবার দ্বিতীয় রোতে ছিল হচ্ছে সিডি, এটা এখন দ্বিতীয় কলামে চলে আসবে। বাস এতটুকুই হচ্ছে আমাদের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো কেন বললাম এটা? কারণ আমাদের এখানে অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য আছে। যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আমি যদি ওই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সকে গুণ করি, কথার কথা এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, আমি ওর সাথে গুণ করলাম কাকে? এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সকে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে। গুণ করার পর আমি যদি তাদের গুণফলটা পাই এবং সেটা যদি আমাদের একটা ইউনিটি ম্যাট্রিক্স হয় বা বলা যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় বা অভেদক ম্যাট্রিক্স হয়, তবে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো লম্বিক ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখন এটা যে শুধু এভাবে কাজ করে তা না, এভাবেও করতে পারে। আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে ওই ম্যাট্রিক্সটাকে পরবর্তীতে গুণ করি, তাহলেও আমরা আই পেতে পারি। তবে আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলবো? অবশ্যই লম্বিক ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। তাহলে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, ওর সাথে ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলাম, যা পাবো প্রথমে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে তার সাথে যদি ওই ম্যাট্রিক্সটা গুণ করি তাই পাবো, এবং দুটোটার মানই হবে কি? আই বা অভেদক ম্যাট্রিক্স। তবে আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো লম্বিক ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখন অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য আছে, একটা না দুইটা বৈশিষ্ট্য আছে, খুব ইম্পর্টেন্ট দুটো বৈশিষ্ট্য। একটা হচ্ছে কি, যদি তোমার এ আর বি দুইটা ম্যাট্রিক্স আমি নেই এবং তারা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তবে তাদের গুণফলগুলো কিন্তু অর্থোগোনাল হবে। বলা যায় এ আর বি যদি আমি গুণ করি এবং বি আর এ যদি গুণ করি এই সিকোয়েন্সে, তবে অবশ্যই তারা নিজেরা যে ম্যাট্রিক্স তৈরি করবে সেটাও হবে কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স। তাহলে এটা একটা বৈশিষ্ট্য গেল। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যদি আমাদের এ একটা লম্বিক ম্যাট্রিক্স হয় বা অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি হয়, তবে আমরা বলতে পারি যেই ট্রান্সপোজটা পাবো আমি এই ম্যাট্রিক্স থেকে, এটাও একটা লম্বিক ম্যাট্রিক্স হবে, অথবা আমি যে ইনভার্সটা পাবো এই ম্যাট্রিক্স থেকে, এটাও একটা লম্বিক ম্যাট্রিক্স হবে। এখন ম্যাট্রিক্সের ইনভার্স কীভাবে বের করে এটা কিন্তু এখন আমরা জানিনি, আমরা জেনে যাব ভবিষ্যতে, সমস্যা নেই। তো যখন জানবো ওই সময় বুঝতে পারবো যে কীভাবে এগুলো কাজ করে। তাহলে এই দুটা খুব বেসিক বৈশিষ্ট্য আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্সের জন্য। তো এবার আমরা একটা ট্রাই করি এক্সাম্পল দেখার অর্থোগোনাল ম্যাট্রিক্সের। তো কোথায় দেখবো? আমরা উপরে দেখি। ওকে, তো এক্সাম্পলটা অনেকটা এরকম যে আমি ধরে নিলাম একটা ম্যাট্রিক্স আছে আমাদের কাছে পি, এবং পি ম্যাট্রিক্সটা খুব ছোট একটা ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স, এবং আমি ধরে নিলাম এটা হচ্ছে কস থিতা এবং এটা হচ্ছে আমাদের সাইন থিতা, আর এটা ধরে নিলাম হচ্ছে মাইনাস সাইন থিতা এবং এটা হচ্ছে আমাদের কস থিতা। আমি দেখব যে এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল কিনা। অর্থোগোনাল দেখতে হলে কি করতে হবে? আমাদের প্রথমে ট্রান্সপোজটা বের করতে হবে। তাহলে এই পি ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা হবে p⁴t। এখানে টি বলতে কিন্তু ট্রান্সপোজকে বোঝাচ্ছি। ট্রান্সপোজে কি হয়? রোগুলো কলামে কনভার্ট হয়। তাহলে আমাদের পি ম্যাট্রিক্সের প্রথম রোতে ছিল কস থিতা সাইন থিতা, ওরা এখন কলাম হিসেবে কাজ করবে, কস থিতা আর একটা হচ্ছে সাইন থিতা। দ্বিতীয় রোতে ছিল মাইনাস সাইন থিতা কস থিতা, এটা এখন দ্বিতীয় কলাম হিসেবে কাজ করবে, মাইনাস সাইন থিতা আর একটা হচ্ছে কস থিতা। এবার আমরা এই দুটোকে গুণ করব, গুণ করে দেখব কি ঘটে। তো আমরা এই জায়গাটাতে গুণ করি, পি এর সাথে আমরা p⁴t অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা গুণ করছি।
তো আমরা উপরের থেকে সরাসরি গুণ করে নিচে আমরা গুণফলটা লিখি, এটা সবচেয়ে বেটার হবে, যেহেতু উপরে দুটো ম্যাট্রিক্স দেওয়াই আছে। তো গুণের ক্ষেত্রে আমরা কি করি, আমরা গুণের ক্ষেত্রে আছে এগুলো একটু কেটে দিই, যেহেতু আমরা শর্তগুলো অলরেডি জেনেছি। মেইন শর্তটা হচ্ছে কি এটা। তো গুণ করলে আমরা একটা জায়গা রাখলাম এখানে, আর গুণফলটা আমরা একটু রেড কালারে দেখাই। তাহলে প্রথমে কস থিতার সাথে কস থিতা গুণ যাবে, হবে হচ্ছে কস স্কয়ার থিতা। তারপরে সাইন থিতার সাথে সাইন থিতা গুণ যাবে, মাঝখানে প্লাস বসবে, হবে হচ্ছে সাইন স্কয়ার থিতা। আমার মনে হয় আরও জায়গা লাগবে। ওকে, তো এবার আমরা প্রথম রোয়ের সাথে দ্বিতীয় কলাম গুণ করব। তাহলে কস থিতার সাথে সাইন থিতা হচ্ছে প্রথমে গুণ, দ্যাট মিনস এটার সাথে এটাকে গুণ করতে হবে। তো আমি এখানে কস থিতার সাথে মাইনাস সাইন থিতাকে গুণ যদি করি, তাহলে আগে একটা মাইনাস চলে আসবে। তারপর হচ্ছে সূত্রের প্লাস, তারপরে এই সাইন থিতার সাথে আবার এই কস থিতা গুণ, তো এখানে সাইন থিতা কস থিতা গুণ করে দিলাম, বাস এতটুকু আমাদের ডান। তাহলে প্রথম যেই রো সেটা হচ্ছে ডান। তারপরে দ্বিতীয় রোয়ের সাইন মানে মাইনাস সাইন থিতার সাথে প্রথম কলামের কস থিতায় গুণ, তাহলে হবে হচ্ছে আমাদের মাইনাস সাইন থিতা ইন্টু কস থিতা। তারপর হচ্ছে কস থিতার সাথে এই সাইন থিটাটা গুণ, মাঝখানে প্লাস হবে সূত্রের প্লাস, তো সাইন থিতা ইন্টু কস থিতা, এটা হচ্ছে এতটুকু শেষ। এবার আমরা দ্বিতীয় রোর সাথে মানে দ্বিতীয় কলামটাকে গুণ করব। তাহলে মাইনাস সাইন থিতার সাথে মাইনাস সাইন থিতা যদি গুণ করি, এখানে আসবে হচ্ছে মাইনাস সাইন স্কয়ার থিতা। আচ্ছা, মাইনাস মাইনাসে তো প্লাস হবে, তাই না? যেহেতু দুটোই মাইনাস সাইন থিতা, তাই গুণ করলে হচ্ছে প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে প্লাস সূত্রের প্লাস, তারপরে এই কস থিতার সাথে এই কস থিটাটা গুণ, তাহলে হবে কি এখানে কস স্কয়ার থিতা। এবং ফাইনালি আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, তবেই আমাদের এই মানটা আমরা পেয়ে যাব। এবার যেটা করব সেটা হচ্ছে কি, দেখি গুণ করে কি আসে। তো যেহেতু আমরা গুণ করেছি, আমরা সরাসরি এখান থেকে কিন্তু মানটা বের করতে পারবো। তোমরা জানো যে কস স্কয়ার থিতা সাইন স্কয়ার থিতা যোগ করলে 1 হয়। আবার এখানে মাইনাস কস থিতা সাইন থিতার সাথে প্লাস কস থিতা সাইন থিতা যোগ করা, তার মানে দুটো কাটা যাবে, আলটিমেটলি এখানে 0 বসবে। নিচেও সেম, মাইনাস সাইন থিতা কস থিতা প্লাস সাইন থিতা কস থিতা, তাহলে টোটালটা কি কাটা যাবে, নিচে 0 বসবে। আর এখানেও সাইন স্কয়ার থিতা কস স্কয়ার থিতা যোগ করলে 1 বসবে। তাহলে দেখো তো, আমি যে ম্যাট্রিক্সটা লিখেছি এটা কিন্তু 100% আমাদের লম্বিক ম্যাট্রিক্সকে সাপোর্ট করছে। তাহলে আমরা বলতে পারি এই যে 1001 এটা কিন্তু আসলে আর কেউ না, এটাই হচ্ছে আমাদের আই বা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজটা আমি যদি গুণ করি, তাহলে আমরা আইকে ফিরে পাচ্ছি। তাই এটা হচ্ছে আমাদের একটা বেস্ট এক্সাম্পল, পি যে ম্যাট্রিক্সটা আছে সেটা কোনো একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হিসেবে।